আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে রিয়াকশন পাথওয়ের সাথে ইকোনমিক্স এর সম্পর্ক হচ্ছে যে সব পাথওয়েতে আমাদের প্রফিট হয় না। কিছু পাথওয়েতে আমরা এর আগের দিন একটা নিয়ে আলোচনা করেছি যে এখানে 3টা পাথ আছে, এর ভিতরে 2 নাম্বার পাথটা শুধুমাত্র লাভজনক এবং শুধুমাত্র যদি HCl-টা বিক্রি করা যায়। আমরা গতদিন আলোচনা করেছি এটা, যে HCl এর মার্কেট ভ্যালু যদি ওখানে থাকে, অর্থাৎ HCl এর ডিমান্ড যদি থাকে, তাহলেই কেবল এই 2 নাম্বার পাথওয়েটা আমাদের জন্য লাভজনক। আদারওয়াইজ HCl এর ডিমান্ড যদি না থাকে সেই রিজিয়নে বা সেইখানে, তাহলে এই 3টা পথের কোন পাথ হচ্ছে আসলে ইকোনমিক্যালি ফিজিবল না বা ইকোনমিক্যালি প্রফিটেবল না। ঠিক আছে। আচ্ছা, এর আগে আমরা ইকোনমিক পটেনশিয়াল বের করেছিলাম যে প্রত্যেকটা পাথওয়ে, আমরা ইকোনমিক পটেনশিয়াল থেকে আমরা জানতে পারি অ্যাকচুয়ালি ওই রিঅ্যাকশনটা প্রফিটেবল হবে কি না। ঠিক আছে। আদার কস্ট তো আছেই, শুধু পাথওয়ে ডিপেন্ডেন্ট যে কস্টটা, সেটা দিয়ে আমরা বের করতে পারবো এই পাথওয়েটা প্রফিটেবল কি না। আচ্ছা, তো আমরা এই এক্সাম্পলটাও করেছিলাম এর আগের দিন যে এই 3টা পাথওয়ে থেকে একটা কম্বাইন করে আমরা একটা নতুন আর একটা পাথওয়ে করেছি যোগ বিয়োগ করে, কারণ রিয়াকশন গুলো ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মতো, এগুলো আমরা যোগ বিয়োগ করতে পারি। ঠিক আছে। তো যোগ বিয়োগ করে আমরা একটা পাথ 4 তৈরি করেছিলাম, যে পাথ 4টা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রি হোক বা না হোক, ইট ডাজেন্ট থাক, কারণ এখানে ক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয় না, এখানে শুধু উৎপন্ন হচ্ছে পানি, শুধু পানি উৎপন্ন হয়, আর বাকিটা সবটাই প্রোডাক্ট। তার মানে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি বিক্রি না করতে পারি, তাহলে আমরা এই পাথ 4টা ব্যবহার করব। তাহলে আমাদের সেটার ইকোনমিক পটেনশিয়াল সেটা হচ্ছে 4.12 কিলোমোল পার কিলোমোল ভিনাইল ক্লোরাইড প্রোডাক্ট। ঠিক আছে। তার মানে এত পার কিলোমোলে এত হচ্ছে ইকোনমিক পটেনশিয়াল আছে, অর্থাৎ এত লাভ হইতে পারে যদি অন্য কোনো কষ্ট না থাকে। অন্য কষ্ট তো আছেই অবশ্যই, অন্য কষ্ট গুলো এখান থেকে বাদ যায়। আচ্ছা, তো এই হচ্ছে আমরা দেখেছিলাম যে মানে রিয়াকশন পাথওয়ের উপরে আমাদের ইকোনমিক্স এর যে হাত আছে সেটা আমরা দেখেছিলাম। ঠিক আছে, যে আমরা সব ধরনের রিয়াকশন থেকে আমরা লাভ করতে পারি না। আমরা যে কোনো র মেটেরিয়ালকে কনভার্ট করে এমন কোনো মানে এমন কোনো প্রোডাক্ট তৈরি করব যেটা আমাদের অনেক বেশি মোর ভ্যালুয়েবল। ঠিক আছে। তারপর আমরা গতদিন এটা রিভিউ করলাম, এখন আমরা আলোচনা করব হচ্ছে টাইপস অফ রিয়াকশন সিস্টেম। ঠিক আছে। তো কি কি ধরনের রিয়াকশন সিস্টেম আছে সেটা আমরা আজকে থেকে আলোচনা করব। দেখো, প্রথম হচ্ছে সিঙ্গেল রিয়াকশন। প্রথম হচ্ছে সিঙ্গেল রিয়াকশন। সিঙ্গেল রিয়াকশন হচ্ছে এরকম যে এখানে ফিড থেকে ডিরেক্ট প্রোডাক্ট হতে পারে, অথবা ফিড থেকে প্রোডাক্ট প্লাস বাই প্রোডাক্ট হতে পারে, বা ফিড 1 প্লাস ফিড 2 থেকে প্রোডাক্ট হতে পারে। অর্থাৎ এ প্লাস বি থেকে সি হতে পারে, এ থেকে প্রোডাক্ট হতে পারে, বি থেকে প্রোডাক্ট হতে পারে। প্রত্যেকটা আলাদা আলাদা রিয়াকশন, এটা 1 2 আলাদা আলাদা রিয়াকশন। যদি একটা সিঙ্গেল রিয়াকশন ঘটে, কোনো প্যারালেল যদি না ঘটে, অর্থাৎ মনে হয় যে এরকম হইলো যে এ থেকে বি তৈরি হলো, তারপর বি থেকে সেটা সি তৈরি হলো, এরকম যদি না ঘটে, এ থেকে বি তৈরি হলো একই সাথে এ থেকে সি তৈরি হলো, তাহলে এটা একটা প্যারালাল রিয়াকশন। এরকম না, এটা সিঙ্গেল রিয়াকশন না। সিঙ্গেল রিয়াকশন হতে হলে অর্থাৎ যে আছে 10টা রিয়াকশন, সে মনে হয় যে এ প্লাস বি প্লাস সি থেকে ডি হলো, এটাও একটা সিঙ্গেল রিয়াকশন। ঠিক আছে। অর্থাৎ রিয়াক্ট্যান্টের উপর ডিপেন্ড করতেছে না, যদি একটা স্টেপে ঘটে, রিয়াকশনটা জাস্ট হচ্ছে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট তৈরি হয়, বা প্রোডাক্ট বা বাই প্রোডাক্ট যাই হোক, একটা স্টেপে যদি ঘটে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে সিঙ্গেল রিয়াকশন। কারণ ফিড থেকে প্রোডাক্ট হতে পারে, অথবা ফিড থেকে প্রোডাক্ট এবং বাই প্রোডাক্ট হতে পারে, 2টা ফিড নিয়ে একটা প্রোডাক্ট তৈরি হতে পারে, এগুলো সব সিঙ্গেল রিয়াকশন। ঠিক আছে। যেমন একটা এক্সাম্পল আছে, দেখো, প্রোপিলিন অক্সাইড থেকে অ্যালকাইল অ্যালকোহল তৈরি হয়েছে,
সিঙ্গেল রিয়াকশন, একটা রিয়াক্ট্যান্ট থেকে একটা প্রোডাক্ট বা দুইটা প্রোডাক্ট বা বাই প্রোডাক্ট হইতে পারতো। যেমন এখানে আছে যে আইসোপ্রোপাইল অ্যালকোহল থেকে এসিটোন তৈরি হচ্ছে এবং হাইড্রোজেন তৈরি হচ্ছে, হাইড্রোজেনটা এখানে বাই প্রোডাক্ট, ঠিক আছে। তো এটা একটা সিঙ্গেল রিয়াকশন। তারপর 2 নম্বর পয়েন্ট হচ্ছে মাল্টিপল রিয়াকশনস ইন প্যারালেল প্রডিউসিং বাই প্রোডাক্ট, ঠিক আছে। তার মানে মাল্টিপল রিয়াকশন হতে হলে মিনিমাম দুইটা রিয়াকশন থাকতে হবে একই সাথে। এখানে দেখো ফিড থেকে প্রোডাক্ট হচ্ছে এবং একই সাথে ফিড থেকে বাই প্রোডাক্ট তৈরি হচ্ছে প্যারালেলি। এরকম না যে ফিড থেকে প্রোডাক্ট হচ্ছে, প্রোডাক্টের পরে বাই প্রোডাক্ট হচ্ছে, তা না। হচ্ছে কি, ফিড থেকে প্রোডাক্ট হচ্ছে একই সাথে প্যারালেলি ফিড থেকে বাই প্রোডাক্টও তৈরি হচ্ছে। তাহলে এটা হচ্ছে মাল্টিপল রিয়াকশনস ইন প্যারালেল প্রডিউসিং বাই প্রোডাক্ট, ঠিক আছে। অথবা এরকম হতে পারে ফিড থেকে প্রোডাক্ট হতে পারে এবং বাই প্রোডাক্ট হতে পারে, আবার ফিড থেকে বাই প্রোডাক্ট 2 হতে পারে, বাই প্রোডাক্ট 3 হতে পারে। এটাও প্যারালেল রিয়াকশন, কারণ এখানে দুইটা স্টেপে হচ্ছে। আবার হতে পারে ফিড অন ফিড 2 থেকে প্রোডাক্ট হতে পারে, প্লাস ফিড অন ফিড 2 থেকে বাই প্রোডাক্ট হতে পারে। এগুলো সব হচ্ছে প্যারালেল রিয়াকশন, কারণ এটা দুইটা প্যারালেলি ঘটতেছে। এখানে এক্সাম্পল আছে, দেখো যে ইথিলিন এবং অক্সিজেন রিয়াক্ট করে ইথিলিন অক্সাইড তৈরি করতেছে একটা, উইথ এ প্যারালেল রিয়াকশন অফ কি হচ্ছে ইথিলিন আর অক্সিজেন মিলে তৈরি করতেছে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার। অর্থাৎ এই রিয়াকশন এবং এই রিয়াকশন প্যারালেলি ঘটতেছে। অর্থাৎ কিছু তৈরি হচ্ছে, এই দুইটা রিয়াক্ট করে ইথিলিন এবং অক্সিজেন রিয়াক্ট করে কিছু তৈরি করতে হচ্ছে ইথিলিন অক্সাইড এবং কিছু তৈরি করতেছে আমাদের কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার, ঠিক আছে। অর্থাৎ প্যারালেলি এই রিয়াকশন ঘটতেছে, ঠিক আছে। সেকেন্ড, আচ্ছা এই একটা প্যারালাল রিয়াকশন। তারপর 3 নাম্বারটা হচ্ছে যে মাল্টিপল রিয়াকশন ইন সিরিজ প্রডিউসিং বাই প্রোডাক্ট। তার মানে হচ্ছে এটা হচ্ছে সিরিজে হবে। আগেরটা হচ্ছিল কি প্যারালালি, ফিড থেকে প্রোডাক্ট হচ্ছে এবং ফিড থেকে বাই প্রোডাক্ট হচ্ছে আলাদা আলাদা ভাবে, কিন্তু এটা এরকম না। এটা হচ্ছে ফিড থেকে প্রোডাক্ট হবে, সেই প্রোডাক্ট থেকে বাই প্রোডাক্টে রূপান্তর হবে। অথবা এটা হতে পারে ফিড থেকে প্রোডাক্ট প্লাস বাই প্রোডাক্ট 1 হতে পারে এবং এই প্রোডাক্ট থেকে আবার বাই প্রোডাক্ট 2 বাই প্রোডাক্ট 3 হতে পারে। অর্থাৎ এগুলো সিরিজ, অর্থাৎ মাঝের একটা প্রোডাক্ট থেকেই পরবর্তী বাই প্রোডাক্ট গুলো হচ্ছে, ঠিক আছে। মাঝের কোনো একটা প্রোডাক্ট থেকেই বাই প্রোডাক্ট গুলো হচ্ছে, ঠিক আছে। এই ধরনের রিয়াকশন হচ্ছে আহ এক সেকেন্ড, সরি ফর দ্যাট। ও এটা তো ঝামেলা। হ্যাঁ, তাহলে এই হচ্ছে 3 নাম্বার হচ্ছে রিয়াকশন কি ছিল, যে মাল্টিপল রিয়াকশন ইন সিরিজ প্রোডিউসিং বাই প্রোডাক্ট। আচ্ছা এখানে এক্সাম্পল আছে, এক্সাম্পলটা একটু দেখে নিও। যে মিথানল আর অক্সিজেন ফর্মালডিহাইড আর ওয়াটার তৈরি করে এবং ফর্মালডিহাইড থেকে, এটা দেখো এখানে প্রোডাক্ট থেকে কিন্তু পরবর্তীটা বাই প্রোডাক্ট তৈরি হচ্ছে, ফর্মালডিহাইড থেকে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে অবশ্যই সিরিজ রিয়াকশন। তাও মিক্সড রিয়াকশন বা মিক্সড প্যারালেল এন্ড সিরিজ রিয়াকশন, এটা কেমন? এটা হচ্ছে প্যারালেলও থাকবে সিরিজও থাকবে। কারণ এই দুইটা হচ্ছে প্যারালেল, ফিড থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, ফিড থেকে বাই প্রোডাক্ট তৈরি হচ্ছে। থার্ড আর একটা রিয়াকশনে কি হচ্ছে, যে প্রোডাক্ট থেকে বাই প্রোডাক্ট তৈরি হচ্ছে, তাহলে এটা অবশ্যই এটার সাথে সিরিজ, তাই না? তাহলে এখানে সিরিজও আছে প্যারালেলও আছে, তার মানে এটা হচ্ছে মিক্স, ঠিক আছে। অর্থাৎ সিরিজ প্যারালেল একই সাথে থাকতে হলে সেখানে অবশ্যই মিনিমাম 3টা রিয়াকশন থাকতে হবে। আচ্ছা দেখো এখানে এরকম হতে পারে যে ফিড থেকে প্রোডাক্ট, ফিড থেকে বাই প্রোডাক্ট 1, প্রোডাক্ট থেকে বাই প্রোডাক্ট 2 তৈরি হতে পারে, অথবা ফিড 1 ফিড 2 থেকে প্রোডাক্ট তৈরি হতে ফিড 1 ফিড, তার মানে এই দুইটা হচ্ছে প্যারালাল রিয়াকশন। তারপর হচ্ছে প্রোডাক্ট থেকে যে বাই প্রোডাক্ট বাই 2 বাই প্রোডাক্ট 3 হচ্ছে, এগুলো হচ্ছে সিরিজ। তো এরকম হতে পারে, ঠিক আছে। তো দেখো এখানে এক্সাম্পল আছে, এক্সাম্পলটা দেখে নিও একটু। যে অ্যামোনিয়ার সাথে হচ্ছে ইথিলিন অক্সাইড বিক্রিয়া করে তৈরি করতে হচ্ছে
মনোইথাইল অ্যামিন তৈরি করতেছে। তারপর হচ্ছে সেখান থেকে তৈরি হচ্ছে ইথিলিন অক্সাইড একটা রিয়াকশন। তার মানে এটা কি, এটার সাথে এটা হচ্ছে সিরিজ রিয়াকশন, ঠিক আছে। আচ্ছা, তারপর এটার সাথে এটা আর একটা সিরিজ রিয়াকশন, কারণ এইটার প্রোডাক্টই এখানে হচ্ছে রিয়াক্ট্যান্ট হিসেবে আচরণ করতেছে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে পলিমারাইজেশন রিয়াকশন। পলিমারাইজেশন রিয়াকশন তোমরা পরিচিত, যে যখন অনেকগুলো মনোমার মলিকুল মনোমার মলিকুল একসাথে অ্যাড হয়ে হয়ে একটা বড় মলিকুলার মাস বিশিষ্ট একটা ম্যাক্রো মলিকুল তৈরি করে, এবং ম্যাক্রো মলিকুলের প্রপার্টিজ কমপ্লিটলি যে মনোমার ছিল তার থেকে ডিফারেন্ট হয়। এই এই জাতীয় প্রোডাক্ট গুলোকে আমরা বলি পলিমার। এগুলো তোমরা পলিমারে পড়ে আসছো অবশ্যই। তো এই রিয়াকশনে অনেকগুলো থাকে, অনেকগুলো টার্ম থাকে, যেমন হচ্ছে মনে হয় একটা পলিমার আর একটা হচ্ছে কোপলিমার। পলিমার হচ্ছে যদি একই ধরনের মনোমার থেকে তৈরি হয় তাহলে সেটা হচ্ছে পলিমার। আর যদি আহ, যদি দুই বা ততোধিক মনোমার, মনে হয় যে দুই বা ততোধিক মানে দুই তিন ধরনের মনোমার মিলে যদি পলিমার তৈরি করে সেটাকে আমরা বলি হচ্ছে কোপলিমার, ঠিক আছে। আচ্ছা, তো যে রিয়াকশনের মাধ্যমে পলিমার তৈরি হয় সেটাকে আমরা বলি হচ্ছে পলিমারাইজেশন। তো পলিমারাইজেশন অনেক ধরনের আছে, তো আমরা দেখব কিছু। এটা হচ্ছে যে কিছু পলিমারাইজেশন হচ্ছে টার্মিনেশন স্টেপ আছে। টার্মিনেশন স্টেপ মানে হচ্ছে যে তোমার মনে হয় চেইন অ্যাড হতেই আছে, যে মনে হয় যে আর CH2, মনে করো যে এখানে রিয়াকশন হচ্ছে প্লাস এখানে হচ্ছে চেইন অ্যাড হচ্ছে, এখানে এন অ্যাড হচ্ছে, চেইন অ্যাড হচ্ছে একটা একটা, ঠিক আছে। রিয়াকশন হচ্ছে এবং এখানে চেইন অ্যাড হচ্ছে একটা একটা করে। তো এই চেইন অ্যাড হতে 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 কতক্ষণ অ্যাড হবে, একটা না একটা পর্যায়ে গেলে এটা টার্মিনেট করতে হবে আমাদের, নাহলে তো এটা রিয়াকশন চলতেই থাকবে, আমরা তো প্রোডাক্ট কখনোই পাবো না, তাই না। তাহলে যে ধরনের রিয়াকশন হচ্ছে এরকম কোন একটা টার্মিনেশন স্টেপ থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে মানে যে টার্মিনেশন রিয়াকশন থাকে, তাহলে সেই স্টেপটাকে আমরা বলি হচ্ছে টার্মিনেশন স্টেপ, এবং ওখানে হচ্ছে পলিমারটার প্রোডাক্ট আমরা পেয়ে যাই, ঠিক আছে। তো এটা আমরা এক্সাম্পল দেখবো। যেমন এক্সাম্পল আছে হচ্ছে একটা ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশন। ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশন কি, যে ফ্রি রেডিক্যাল কি মূলত, আচ্ছা তোমরা কেউ বলতে পারবে ফ্রি রেডিক্যাল কি? স্যার, ওই যৌগমূলক মানে যেখানে থাকবে না। ফ্রি রেডিক্যাল কি জিনিসটাকে এটা বলো, ফ্রি রেডিক্যাল বলতে আমরা কি বুঝি? স্যার, রেডিক্যাল শব্দ তো জানি যৌগমূলক। মানে জিনিসটা কি বলো, বলতে পারবে? স্যার, এটা হচ্ছে স্যার ফ্রি অ্যাটম। আচ্ছা আমি বলি, মনে করো যে যে মনে করো যে হাইড্রোজেন অণু আছে, ঠিক আছে। তো হাইড্রোজেন অণুগুলো অ্যাকচুয়ালি কিভাবে থাকে, এরা হচ্ছে সমযোজী বন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকে এরকম। সমযোজী বন্ধনে কিভাবে থাকে, সমযোজী বন্ধন এখানে একটা ইলেকট্রন এখানে একটা ইলেকট্রন থাকে, যে কোনো সমযোজী বন্ধনে আমরা জানি যে দুইটা ইলেকট্রন থাকে, তাই না। তো সমযোজী বন্ধনে দুইটা ইলেকট্রন থাকে। এখন যদি কোনোভাবে আমরা এইভাবে ভেঙে, ঠিক আছে, কোনোভাবে যদি এটারে ভেঙে আমরা যদি এই মাঝখান থেকে যদি ভেঙে ফেলি, তাহলে কি হয়, এই হাইড্রোজেনের কাছে একটা ইলেকট্রন চলে আসে, প্লাস আরেকটা হাইড্রোজেনের কাছে আরেকটা ইলেকট্রন চলে আসে। তো এই যে তাৎক্ষণিক যে তৈরি হয় এই যে হাইড্রোজেনের যে এই যে অবস্থা, এই অবস্থাকে আমরা বলেছি, এই যে হাইড্রোজেনকে আমরা বলেছি ফ্রি রেডিক্যাল, ঠিক আছে। তো অর্থাৎ তার হচ্ছে একটা লোন পেয়ার ইলেকট্রন থাকে। লোন পেয়ার ইলেকট্রন মানে হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন, আমরা বাংলায় পড়েছি মুক্ত জোড় ইলেকট্রন থাকে, ঠিক আছে। জি স্যার। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে ফ্রি রেডিক্যাল। এবং এই ফ্রি রেডিক্যাল খুবই অ্যাক্টিভ হয়, এটা যে কোনো যৌগের সাথে, যে কোনো না, মোস্ট অফ দা মানে যৌগের সাথে হচ্ছে তারা রিয়াক্ট করে ফেলে, ঠিক আছে। খুবই অ্যাক্টিভ হয় আর কি, খুবই রিঅ্যাক্টিভ হয়। আচ্ছা, তো এটা যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য, যেমন হতে পারে সেটা হচ্ছে আর CH2,
CH3। এখান থেকে হতে পারে যে এখান থেকে যদি আমরা ব্রেক করে ফেলি, কারণ এটা সমযোজী বন্ধন, এখান থেকে ব্রেক করে ফেললে এটা আর CH সরি 2 প্লাস CH3 একটা রেডিক্যাল তৈরি হবে। ঠিক আছে, অর্থাৎ আমরা যে কোনো সমযোজী বন্ধনের ওখান থেকে যদি ভেঙে ফেলি তাহলে দুইটা ফ্রি রেডিক্যাল তৈরি হয়, যে কোনো না, কিছু কিছু ক্ষেত্রে। ঠিক আছে, ফ্রি রেডিক্যাল তৈরি হয়। এই ফ্রি রেডিক্যাল গুলো কি অনেক অ্যাক্টিভ। তাহলে এরকম যদি আর একটা ফ্রি রেডিক্যাল আমরা নিয়ে আসি তাহলে এটা চেইন গঠন করে ফেলবে। ঠিক আছে, তো পলিমারাইজেশন রিঅ্যাকশন এইভাবেই, ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশন এইভাবেই ঘটতে থাকে যে একটা হচ্ছে একটা রেডিক্যাল যদি তৈরি করা যায়, রেডিক্যাল গুলো অটোমেটিকলি, দেখো এখানে আছে, অটোমেটিক্যালি অন্যগুলোকে রেডিক্যাল বানায় ফেলে। যে এইভাবে, যেমন আজ ইনিশিয়েটর, এটা একটা রেডিক্যাল, আরটা হচ্ছে একটা অ্যালকাইল রেডিক্যাল। ঠিক আছে, এখন প্রথম স্টেপটাকে যে এটা হচ্ছে ইনিশিয়েশন স্টেপ বলে। এটা তোমরা পলিমারাইজেশন যখন পড়ছো তখন পড়ছো হয়তোবা, যে ইনিশিয়েশন বলে এটা। তো ইনিশিয়েশনের ক্ষেত্রে একটা ভিনাইল পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি, আমরা জানি পিভিসি সম্পর্কে জানি, আমরা পিভিসি কিভাবে তৈরি হয় সেটা আমরা দেখি। যে ভিনাইল ক্লোরাইডের সাথে এই যে আর অর্থাৎ অ্যালকাইল যে রেডিক্যাল, সেই রেডিক্যালটা যেহেতু এটা খুবই রিঅ্যাক্টিভ, সেটা এর সাথে রিঅ্যাক্ট করে এটা হচ্ছে এই যে ভিনাইল ক্লোরাইড ফ্রি রেডিক্যাল তৈরি করে। ঠিক আছে, ভিনাইল ক্লোরাইড ফ্রি রেডিক্যাল তৈরি করে। তারপর কি প্রোপাগেশন স্টেপ, আমরা জানি যে হচ্ছে পলিমারাইজেশনে আসলে তিনটা স্টেপ থাকে মূলত। একটা হচ্ছে ইনিশিয়েশন, ইনিশিয়েশনে কি হয় যে মানে রিঅ্যাকশনটা শুরু হয়। তারপর প্রোপাগেশন অর্থাৎ চেইন গ্রোথ ঘটে এখানে, যে এইটা আর এই মানে এই যে যেটা তৈরি হলো এটা আর একটার সাথে মিলে একটা চেইন গ্রোথ হবে, তারপর সেটা আর একটার সাথে মিলে এবার চেইন লম্বা হইতে থাকবে। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রোপাগেশন স্টেপ। এটার সাথে মিলে আর একটা ভিনাইল ক্লোরাইডের সাথে মিলে এখানে কি হলো, এই যে ভিনাইল ক্লোরাইড যে মূলক সেটা দুইটা হয়ে গেল। তারপর এটা আর একটার সাথে মিলে তিনটা হবে, চারটা হবে, পাঁচটা হবে, এভাবে হয়ে হয়ে এই যে মূলকটা এন সংখ্যক হয়ে যাবে। কিন্তু লাস্টে একটা ফ্রি রেডিক্যাল থেকে যাবে, কারণ প্রতিবারই একটা করে ফ্রি রেডিক্যাল জেনারেট হবে, কারণ এই ফ্রি রেডিক্যাল তো আর মুছে যেতে পারে না, এই ফ্রি রেডিক্যালটা প্রত্যেকবার একটা করে জেনারেট হবে। ঠিক আছে, আচ্ছা, তো এইটা তো হচ্ছে এইটা হচ্ছে একটা পলিমারের মতোই, কিন্তু এটা একটা ফ্রি রেডিক্যাল যেহেতু আছে তো এটা তো স্টেবল না। যেহেতু এটা ফ্রি রেডিক্যাল আছে এটা অবশ্যই স্টেবল না, তার মানে এটা রিঅ্যাক্টিভ, তার মানে এটা আমরা পলিমার হিসেবে ব্যবহার করতে পারবো না। সেহেতু এই ফ্রি রেডিক্যাল দূর করতে হবে আমাদের কোনোভাবে, অর্থাৎ আমরা এই ফ্রি রেডিক্যাল রিঅ্যাকশন যাতে কন্টিনিউ না করতে পারে আমাদের দরকার কি টার্মিনেশন স্টেপ। ঠিক আছে, আমাদের দরকার হচ্ছে টার্মিনেশন স্টেপ। সেই টার্মিনেশন স্টেপটা কি, আমরা আর একটা হচ্ছে এই যে এই মূলক দিয়ে দিব সেখানে। ঠিক আছে, তাহলে সেটা কি হবে, এই দুইটা হচ্ছে ফ্রি রেডিক্যাল মিলে, আমরা জানি ফ্রি রেডিক্যাল থেকে যে ছিল হচ্ছে সমযোজী বন্ড থেকেই ফ্রি রেডিক্যাল তৈরি হয়েছিল। আমরা কি করব, এই টার্মিনেশন স্টেপের মাধ্যমে এখানেই আমাদের একটা সমযোজী বন্ধন তৈরি হবে। বন্ধন তৈরি হয়ে আমাদের হচ্ছে এই যে পলিভিনাইল ক্লোরাইড যেটা সেটা তৈরি হবে। আচ্ছা, তো এটা হচ্ছে টার্মিনেশন স্টেপ। কারণ এরপরে আর রিঅ্যাকশন ঘটবে না, কারণ হচ্ছে এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্টে কোনো ফ্রি রেডিক্যাল নাই। ফ্রি রেডিক্যাল নাই মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি কোনো অ্যাক্টিভই না। ঠিক আছে, অর্থাৎ এটা খুবই ইনঅ্যাক্টিভ একটা যৌগ, এই জন্য এটা কারোর সাথে রিঅ্যাক্ট করবে না। ঠিক আছে, আচ্ছা স্যার, এখানে তাহলে ওই যে মানে বলছেন পলিমারের তিনটা স্টেপ থাকবে, একটা হচ্ছে তাহলে ইনিশিয়েশন স্টেপ, আর হ্যাঁ, প্রপাগেশন স্টেপ, আর একটা হচ্ছে ওই টার্মিনেটেড স্টেপ নাকি স্যার? টার্মিনেশন স্টেপ, হ্যাঁ টার্মিনেশন স্টেপ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে এই হচ্ছে পলিমারাইজেশনের মোটামুটি বেসিক। একবার পলিমারাইজেশন কোর্স তোমরা পড়ছো, ওখানে খুবই ডিটেলস থাকে। আচ্ছা, তো তোমাদের এখানে একটা পলিমারাইজেশনের কোর্স আছে, যদিও একটা কোর্সে আসলে সবকিছু পড়ানো সম্ভব না। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পলিমার সায়েন্সের আসলে বিভিন্ন ইউনিভার্সিটিতে আলাদা ডিপার্টমেন্টই থাকে, পলিমার ইঞ্জিনিয়ারিং এ আলাদা ডিপার্টমেন্ট থাকে। তো একটা কোর্সে আসলে খুব বেশি পড়ানো যায় না এখানে। আমরাও খুব বেশি পড়ে আসছি এমনও না, আমাদের মনে হয় ভার্সিটিতে তিনটা কোর্স ছিল।
আচ্ছা, তারপর আসি আমরা হচ্ছে বায়োকেমিক্যাল রিয়াকশন। বায়োকেমিক্যাল রিয়াকশন তোমরা সবাই পরিচিত মোটামুটি। যে কোনো ধরনের বায়োলজিক্যাল অর্গানিজম যদি কোনো একটা রিয়াকশন ইনভলভ থাকে বা এনজাইম যদি ইনভলভ থাকে, তাহলে সেই ধরনের রিয়াকশনকে আমরা বায়োকেমিক্যাল রিয়াকশন বলবো। বায়োকেমিক্যাল রিয়াকশন সচরাচর ভাবে ফার্মেন্টেশন বলা হয়, মানে সবসময় এটা বলা হয়ে থাকে, কিন্তু এক্স্যাক্টলি এটা না। তো বায়োকেমিক্যাল রিয়াকশনের মোটামুটি চেহারা হচ্ছে এরকম যে ফিড একটা থাকে, ফিড থেকে মাইক্রো অর্গানিজমের মাধ্যমে প্রোডাক্ট তৈরি হয়, এবং ওই মাইক্রো অর্গানিজম গুলো কিছু এনার্জি নিয়ে আরো বেশি মাইক্রো অর্গানিজম বা তারা রিপ্রোডিউস করে, ঠিক আছে। অথবা এরকম হতে পারে ফিড ওয়ান ফিড টু থেকে মাইক্রো অর্গানিজম প্রোডাক্ট তৈরি হতে পারে এবং মোর মাইক্রো অর্গানিজম তৈরি হয়। এই হচ্ছে বায়োকেমিক্যাল রিয়াকশন গুলোর মোটামুটি মেকানিজম, ঠিক আছে। যে মোটামুটি এই এই মেকানিজমেই বেশি অংশ বায়োকেমিক্যাল রিয়াকশন ঘটে। আমরা যে বিভিন্ন ধরনের বায়োকেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করি, যেমন বায়োপলিমার, ঠিক আছে, পলিভিনাইল অ্যাসিটেট বা হচ্ছে এই জাতীয় যে এগুলো আছে, পলি অ্যাক্রিলিক অ্যাসিড, এইসব কিছু বায়োপলিমার আছে। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে আমরা হচ্ছে তৈরি করি হচ্ছে এভাবে, বা মাইক্রো অর্গানিজমের মাধ্যমে। মাইক্রো অর্গানিজম গুলো অ্যাকচুয়ালি কি করে, যে হচ্ছে ওই যে ফিড যেগুলো আমরা দেই, ফিড সচরাচর থাকে হচ্ছে অ্যাকচুয়ালি সুগার বা গ্লুকোজ এই জাতীয় বা স্টার্চ, এগুলো থাকে মূলত বায়োকেমিক্যাল রিয়াকশনের ফিড হিসেবে। তো এই ফিড গুলো নিয়ে তারা কি করে, তারা এখান থেকে শক্তি নেয়, শক্তি নিয়ে তাদের নিজেদের সেলের ভিতরে বা সেলের বাইরেও হতে পারে, সেলের ভিতরে অ্যাকচুয়ালি ওই বায়ো পলিমার গুলো বা বায়ো যে যে ম্যাটেরিয়াল আসলে দরকার বা এনজাইম দরকার বা যেটা দরকার, সেটা তৈরি করে। বিভিন্ন অর্গানিজম, বিভিন্ন মাইক্রো অর্গানিজম বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে। তো যে প্রোডাক্ট, আমি যদি পলিমার নিয়ে বলি, যে বায়ো পলিমার নিয়ে বলি, তো বায়ো পলিমার যেগুলো তৈরি করে সেগুলো ওদের সেলের ভিতরেই তৈরি হয়। যখন হচ্ছে অনেক মাইক্রো অর্গানিজম তৈরি হয়, তখন এই মাইক্রো অর্গানিজম থেকে আমরা হচ্ছে ওই বায়োপলিমার গুলোকে সেপারেট করা হয় বিভিন্ন মাধ্যমে, সেন্ট্রিফিউজ বা বিভিন্ন সেপারেশন পদ্ধতিতে। তারপর ওইগুলোকে ব্যবহার করা হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে। এগুলো বায়োপলিমারের সুবিধা হচ্ছে যে এগুলো বায়োডিগ্রেডেবল হয় বেশি অংশগুলা, এবং হচ্ছে এগুলো এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি হয়, ঠিক আছে। আচ্ছা, তো এখানে মাইক্রো অর্গানিজমের দ্বারা হচ্ছে যে রিয়াকশন, সেগুলো কতগুলো আছে: হাইড্রোলাইসিস, অক্সিডেশন, স্টারিফিকেশন, রিডাকশন, এই 3-4 ধরনের আছে মোটামুটি। যেমন হচ্ছে একটা অক্সিডেশন রিয়াকশন হতে পারে এটা, যে গ্লুকোজ থেকে গ্লুকোজ এবং অক্সিজেন রিয়াকশন করে সাইট্রিক অ্যাসিড তৈরি করে, সাইট্রিক অ্যাসিড সাইকেলে, এবং পানি তৈরি করে। তোমরা গ্লাইকোলাইসিস পড়ছো কিছু কিছু, বা সাইট্রিক অ্যাসিড সাইকেল পড়ছো। প্রত্যেকটা অ্যানিমাল বা হচ্ছে প্রত্যেকটা মানে প্লান্টের ভিতরে এই ধরনের রিয়াকশন গুলো ঘটে থাকে। গ্লুকোজ থেকে বা অ্যানিমালের ভিতরে বেশি ঘটে থাকে, গ্লুকোজ থেকে শক্তি উৎপাদন করে, এটিপি তৈরি করে, সেটার একটা স্টেপ হতে পারে এগুলো। তো এই রিয়াকশন গুলো বাইরেও ঘটানো হয় এখন আর্টিফিশিয়ালি বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরিতে, ঠিক আছে। আচ্ছা, আবার এটা হতে পারে যে এনজাইম ব্যবহার করা হয় বিভিন্ন রিয়াকশনের ক্ষেত্রে, যে ফিডটা থাকে হচ্ছে বায়োকেমিক্যাল কোনো কম্পাউন্ড, সেটা এনজাইম রিয়াক্টেড হয়ে প্রোডাক্ট তৈরি করে। আচ্ছা, যেমন এখানে একটা আছে, যেমন মনে হয় যে গ্লুকোজ থেকে হচ্ছে এনজাইম গ্লুকোজ থেকে আমরা ফ্রুক্টোজ তৈরি করতে পারি এনজাইমের মাধ্যমে। আইসোমারেজ এনজাইম এটা অ্যাকচুয়ালি, কারণ সে ফ্রুক্টোজ এবং গ্লুকোজ দুইটা হচ্ছে আইসোমার। তো যেসব যেসব হচ্ছে এনজাইম হচ্ছে আইসোমার থেকে আরেকটা আইসোমারে রূপান্তর করে, তাদেরকে আমরা আইসোমারেজ বলি, ঠিক আছে। আচ্ছা স্যার, এখানে স্যার রিয়াকশনটা কি অন্যভাবে লিখলে চলবে স্যার, নাকি না এভাবেই কোন দেখাতে রিয়াকশনটা? হবে? কোন রিয়াকশনটা? এই মানে সরি, মানে এখানে যে ফর্মুলাটা, সংকেত যেটা আছে, হ্যাঁ, হ্যাঁ, না, এটা এভাবে সংকেতটা কি লিখলেই স্যার? হবে, কারণ এটা 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 হচ্ছে ওই গাঠনিক ভাবে লিখতে হবে এমন কোনো দরকার নেই, ঠিক আছে। এটা যেহেতু প্রসেস ডিজাইন, এটা তো হচ্ছে বায়োকেমিস্ট্রি ক্লাস না। হুম, আচ্ছা স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, আর তো স্যার, বায়োকেমিক্যাল রিয়াকশন গুলো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এগুলো হচ্ছে এক্সট্রিম কন্ডিশনে সার্ভাইভ করে না। এই এক্সট্রিম কন্ডিশনে এগুলো ডিগ্রেড করে যায়, এনজাইম ডিগ্রেড করে যায় বা এনজাইমের অ্যাক্টিভিটি কমে যায়।
তো কেমিক্যাল ক্যাটালিস্ট যেরকম না, কেমিক্যাল ক্যাটালিস্ট হচ্ছে যে কোনো কন্ডিশনে বা যে কোনো কন্ডিশন না সরি, কেমিক্যাল যে ক্যাটালিস্ট যেগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি এক্সট্রিম কন্ডিশনে কাজ করে। যেমন ওরা যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তারা খুব ভালোভাবে কাজ করে, ঠিক আছে, বা আরো ভালো কাজ করে হয়তো বা 400 ডিগ্রি সেন্টিগ্রেড বা 600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বা 750, মানে বা হচ্ছে অথবা হয়তো বা অ্যাসিডিক কন্ডিশনে কাজ করে, বা পিএইচ খুবই কম হইলেও কাজ করবে, পিএইচ খুব বেশি হইলেও কাজ করে। অর্থাৎ এক্সট্রিম কন্ডিশনে কেমিক্যাল ক্যাটালিস্ট গুলো কাজ করে। কিন্তু এই এনজাইম ক্যাটালিস্টের সমস্যা হচ্ছে যে এরা হচ্ছে এক্সট্রিম কন্ডিশনে কাজ করতে পারে না, এদের কন্ডিশন মাইল্ড লাগে। অর্থাৎ 20 থেকে 50 ডিগ্রির ভিতরে টেম্পারেচার থাকা লাগবে, পিএইচ 7 এর আশেপাশে থাকা লাগবে। অর্থাৎ এর বেশি কম হইলে তারা আর কাজ করে না, ঠিক আছে। অর্থাৎ কাজ করে না বলতে আমরা এটা বুঝবো যে তাদের এফিসিয়েন্সি একেবারে ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ছিল এনজাইম ক্যাটালিস্টের যে ইয়ে আর কি। এখন আসি আমরা রিঅ্যাক্টর পারফরমেন্স, ঠিক আছে। রিঅ্যাক্টর পারফরমেন্সের জন্য আমরা কতগুলো টার্ম এগুলো আগেও পড়ে আসছি আমরা, তারপর আবার বলতেছি। একটা হচ্ছে কনভার্সন, কনভার্সন হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট কনজিউমড ইন রিঅ্যাক্টর ডিভাইড বাই রিঅ্যাক্ট্যান্ট ফিড টু দা রিঅ্যাক্টর। তার মানে হচ্ছে রিঅ্যাকশন যেটা কনজিউমড হয়ে যাবে, সে মনে হয় যে হচ্ছে একটা রিঅ্যাক্টর হচ্ছে এখানে, এখানে হচ্ছে 10 মোল এ দিচ্ছি, 10 মোল হচ্ছে এ আমরা প্রোভাইড করতেছি এখানে। যাচ্ছে আউটপুটে আমরা হচ্ছে 4 মোল এ পাচ্ছি, ঠিক আছে। তো যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে কনভার্সন কিভাবে বের করবো। কনভার্সন হচ্ছে রিঅ্যাকশন কনজিউম ইন দা রিঅ্যাক্টর, কনজিউম কতটুকু হচ্ছে 10 থেকে 4 হচ্ছে আনরিঅ্যাক্টেড থাকছে, তাহলে কনজিউম হচ্ছে 6 মোল, 6 ডিভাইড বাই রিঅ্যাক্ট্যান্ট ফিড টু দা রিঅ্যাক্টর, রিঅ্যাক্ট্যান্ট ফিড কতটুকু 10, এটা হচ্ছে তার কনভার্সন এক্স, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কনভার্সন। তারপর আসি হচ্ছে আমাদের সিলেক্টিভিটি। সিলেক্টিভিটি টার্ম তখনই আসবে যখন কোনো একটা রিয়াকশনের হচ্ছে সাইড রিয়াকশন থাকবে, ঠিক আছে। যেমন যে এ থেকে বি তৈরি হলো, আবার হচ্ছে এ থেকে সি তৈরি হইলো, ঠিক আছে। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র সিলেক্টিভিটি ডিটারমাইন করতে পারি। সিলেক্টিভিটির ডেফিনেশন হচ্ছে যে ডিজায়ার্ড প্রোডাক্ট ফর্ম, অর্থাৎ তুমি যেটা চাচ্ছ বা তোমার যেটা আসলে যেটার সাপেক্ষে সিলেক্টিভিটি বের করতে বলছে, যেমন মনে হয় যে বি প্রোডাক্টটা হচ্ছে এখানে ডিজায়ার্ড প্রোডাক্ট, অর্থাৎ বি প্রোডাক্টটা তুমি চাচ্ছ, তাহলে বি প্রোডাক্টের সিলেক্টিভিটি কিভাবে নির্ণয় করব, যে ডিজায়ার প্রোডাক্ট প্রোডিউস ডিভাইড বাই রিঅ্যাক্ট্যান্ট কনজিউম ইন দা রিঅ্যাক্টর ইনটু এটার সাথে স্টোকিওমেট্রিক ফ্যাক্টর, ঠিক আছে। স্টোকিওমেট্রিক ফ্যাক্টর মানে হচ্ছে যেটা হচ্ছে এই যে এটার সাথে কত আছে আর কি, এটার সাথে 2 আছে না 1 আছে, বা এটার সাথে 1 আছে না 2 আছে, এইগুলো হচ্ছে স্টোকিওমেট্রিক ফ্যাক্টর, ঠিক আছে। তারপর এটার ডেফিনেশন আসলে একটু ওয়ার্ড, আমরা এর আগে পড়ে আসছি যে সিলেক্টিভিটি কিভাবে ডিটারমাইন করছিলাম এর আগে, যে মোলস অফ ডিজায়ার্ড প্রোডাক্ট ফর্ম ডিভাইড বাই মোলস অফ আনডিজায়ার্ড প্রোডাক্ট ফর্ম, ঠিক আছে। মোলস অফ ডিজায়ার্ড প্রোডাক্ট ফর্ম ডিভাইড বাই মোলস অফ আনডিজায়ার্ড প্রোডাক্ট ফর্ম, এইভাবে আমরা ক্যালকুলেট করতে পারি সিলেক্টিভিটি, ঠিক আছে। তো তোমাদের ইচ্ছা। রিঅ্যাকশন ইল্ড হচ্ছে ডিজায়ার্ড প্রোডাক্ট প্রোডিউস বাই রিঅ্যাকশন ফিড টু দা রিঅ্যাক্টর ইনটু স্টোকিওমেট্রিক ফ্যাক্টর। আচ্ছা, এটা আমরা পড়েছিলাম অন্যভাবে, যে ডিজায়ার্ড প্রোডাক্ট ফর্ম ডিভাইড বাই এরকম যে ডিজায়ার্ড প্রোডাক্ট ফর্ম ইফ দেয়ার ইজ নো সাইড রিঅ্যাকশন, ঠিক আছে। তার মানে যদি কোনো সাইড রিঅ্যাকশন না হইতো তাহলে যতটুকু ডিজায়ার্ড প্রোডাক্ট ফর্ম হইতো সেটা হচ্ছে আমাদের ইল্ড, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এই হচ্ছে 3টা ডেফিনেশন গেল। আমরা একটা ম্যাথ দেখবো এটা নিয়ে। দেখো, এই যে ইল্ড এবং সিলেক্টিভিটি এইগুলো কখন আসবে,
তখনই আসবে যখন কোনো সাইড রিঅ্যাকশন থাকবে, ঠিক আছে? সাইড রিঅ্যাকশন না থাকলে এগুলোর কোনো অস্তিত্ব থাকবে না, এগুলোর ডেফিনেশনই থাকবে না, ঠিক আছে? এক্সাম্পলটা আমরা একটু দেখি যে বেনজিন ইজ টু বি প্রডিউস ফ্রম টলুইন অ্যাকর্ডিং টু দ্য রিঅ্যাকশন। টলুইন থেকে বেনজিন তৈরি করতেছে হাইড্রোজেনেশনের মাধ্যমে আমরা। তো কিন্তু এই রিঅ্যাকশন যখন ঘটতেছে তখন একটা সাইড রিঅ্যাকশনও ঘটে যাচ্ছে, যে বেনজিন থেকে ডাইফিনাইল তৈরি হচ্ছে এবং হাইড্রোজেন তৈরি হচ্ছে, এটা একটা সাইড রিঅ্যাকশন ঘটে যাচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা সিরিজ সাইড রিঅ্যাকশন, কারণ হচ্ছে সিরিজ সাইড রিঅ্যাকশন কারণ হচ্ছে এই প্রোডাক্ট, এখানের একটা প্রোডাক্ট থেকে আমাদের এই যে আবার বাই প্রোডাক্ট গুলো হ্যাঁ তৈরি হচ্ছে, ঠিক আছে? বাই প্রোডাক্ট হচ্ছে। তাহলে এখানে একটা টেবিল দেওয়া আছে, টেবিলটা দিলে আমরা হচ্ছে এই প্রবলেমটা সলভ করব। টেবিলটা দেওয়া আছে, দেখো যে দেখো একটু খেয়াল করো টেবিলটা, যে হাইড্রোজেন হচ্ছে ফিডে হচ্ছে ইনলেটে দেওয়া হচ্ছে এতটুকু কিলোমোল পার আওয়ার, আর আউটপুট ফ্লো হচ্ছে এতটুকু। তার মানে বাকিটা হচ্ছে কনজিউম হয়ে যাচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে? আচ্ছা, বাকিগুলোরও ক্ষেত্রেও দেওয়া আছে, ঠিক আছে? স্যার এই কনজিউমটা মূলত হচ্ছে যে ফিড থেকে প্রোডাক্ট মাইনাস করলে যেটা ওখানে মানে অ্যাকুমুলেশন হ্যাঁ, হবে ওইটাই তো। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এক্স্যাক্টলি এটা মনে হয় যে এখানে হচ্ছে 10 মোল যদি দেই, এখানে যদি 5 মোল থেকে যায়, তার মানে কি 5 মোল সে কনজিউমড হয়ে গেছে, তাই না? অন্য প্রোডাক্ট তৈরি হয়ে গেছে 5 মোল, ঠিক আছে? সেটা হচ্ছে জি স্যার। কনজাম্পশন বা কনজিউম, ঠিক আছে? জি আচ্ছা, স্যার। তো এখন হচ্ছে আমাদের বের করতে হবে, দেখো যে ক্যালকুলেট দ্য কনভার্সন এন্ড সিলেক্টিভিটি এন্ড রিঅ্যাক্টর ইল্ড উইথ রেসপেক্ট টু টলুইন ফিড এবং হাইড্রোজেন ফিড। একবার আমরা টলুইনকে ফিড ধরবো এবং দ্বিতীয় ক্ষেত্রে আমরা হাইড্রোজেনকে ফিড ধরবো, কারণ আমাদের এই যে সংজ্ঞায় দেখো আমাদের ফিডের ব্যাপার ছিল, ফিড কোনটা ধরবো সেটা হচ্ছে আমাদের ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখি একটু খেয়াল করি যে টেবিলটা রাখি আমরা। দেখো যে টলুইন কনভার্সন কতটুকু, যে টলুইন কনজিউম ইন দ্য রিঅ্যাক্টর ডিভাইড বাই টলুইন ফিড টু দ্য রিঅ্যাক্টর, তাই না? টলুইনের যে কনভার্সন সেটা এটাই হবে যে টলুইন কনজিউম ইন দ্য রিঅ্যাক্টর ডিভাইড বাই টলুইন ফিড ইন দ্য রিঅ্যাক্টর। এখন টলুইন কনজিউম হয়েছে কতটুকু, টলুইন আমরা দিছিলাম কতটুকু, দেখো টলুইন হচ্ছে এটা, টলুইন দিচ্ছিলাম হচ্ছে এতটুকু, 375। আমাদের প্রোডাক্টে থেকে যাচ্ছে ওটা এতটুকু, তাহলে বাকিটা কনজিউম হয়ে যাচ্ছে, ডিভাইড বাই ফিড কতটুকু দিচ্ছি, ফিডে এতটুকু, তাহলে ফিড হচ্ছে 75% আমাদের কনভার্টেড হয়ে যাচ্ছে টলুইন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, স্টোকিওমেট্রিক ফ্যাক্টরটা ডিটারমাইন করতে হবে কিভাবে, দেখো স্টোকিওমেট্রিক ফ্যাক্টর হচ্ছে স্টোকিওমেট্রিক মোলস অফ টলুইন রিকোয়ার্ড পার মোলস অফ বেনজিন প্রডিউস। স্টোকিওমেট্রিক মোলস অফ টলুইন রিকোয়ার্ড পার মোল অফ বেনজিন প্রডিউস। তার মানে হচ্ছে দেখো আমরা রিয়াকশনটাই চলে যাই, রিয়াকশনটা কই ছিল, দেখুন এই 1 মোল বেনজিন তৈরি করতে কত মোল টলুইন লাগতেছে সেটা হচ্ছে স্টোকিওমেট্রিক ফ্যাক্টর, ঠিক আছে? 1 মোল বেনজিন তৈরি করতে এখানে দেখো 1 মোল হচ্ছে টলুইন লাগতেছে, তাই না? 1 মোল বেনজিন তৈরি করতে 1 মোল টলুইন লাগতেছে, আর আর কোনো